সকালবেলা থেকে একটা ডিম সিদ্ধ করবো। ও বাবু চলে এসে কালকে তো সারাদিন হয়ে গেল বৃষ্টি, আর আজকে সকাল থেকে মোটামুটি হয়েছে। রোদ ওঠেনি, বৃষ্টিটা কমেছে। তো কালকেও তো এরকম থামছে হচ্ছে। তো আজকেও আবহাওয়া দপ্তর থেকে খবর আছে যে আজকে সারাদিন চলবে। তো দেখা যাক, অনেকদিন পর বৃষ্টি হলো, একটু মনের মতন ভালোই লাগছে, খারাপ কিছু না। আচ্ছা, শ্রাবণ মাসের মতনই লাগছে। এটা শ্রাবণ মাস, আষাঢ় মাসে তো টের পেলাম না, এই শ্রাবণ মাসটা টের পাচ্ছি। ঈশানও কিন্তু বর্ষা হলো স্কুল বন্ধ দিচ্ছে না, ছেলে একদম একদম পড়াশোনায় খুব মন বসেছে ছেলে। এটা তো ভালো, অভ্যাসটা খুব ভালো হয়েছে। তো যদি ওই স্কুলে একটু বন্ধুরা আছে, সারাক্ষণ তো ঘরের মধ্যে একা একাই থাকে, পাড়ায়ও খুব একটা বেরোতে দিই না। কারণ তো কিছুদিন যাবত ওই বাচ্চা চুরির একটা ইয়ে চলছিল এদিক ওদিকে, এরকম শুনছিলাম। তো সেই কারণেই আর ভয়ে ভয়ে না ওকে বেরোতে দিতাম না খুব একটা। আর বেরোতে না দিলে বুঝতেই পারছো, ঘরের মধ্যে তাণ্ডব শুরু হয়ে যায় আমাদের। এই জিনিসটা আমাদেরকে সামলাতে হয়। একটা নিয়ে তো থাকবে, বাড়িতে তো কিন্তু কি রান্না করবো কি? বর্ষা দিন, কালকে এত সুন্দর একটা বর্ষা গেল, সেই বর্ষা স্পেশালিস্ট কিছু হলো। আজকে হবে বলছে, আজকে হবে, কালকে বোধহয় আমাবস্যা। ও আচ্ছা, বৃষ্টি হবে, খাওয়া দাওয়ার কোনো মেনু নেই, স্পেশাল কোনো মেনু নেই। বর্ষার দিনে যত রকমের ভালো ভালো খাবার সেইগুলো মাথায় আনতে হয়, সেইগুলো খেতে হয়। বর্ষার দিনে এটা কিন্তু সত্যি খুব, ঘরে বসে বসে না শুধু খাবারের মানে মাথায় ঢোকে যে কি খাবো ভালো বন্ধু, হ্যাঁ এইটা মাথায় আসে। কিন্তু কালকের দিনটা যেন কেমন চলে গেল, মনেই হলো না যে একটু ভালো মন্দ খাই। কারণ মানে খাওয়াটা মনে একটু অবেলায় হয়েছে নাকি। বৃষ্টি হয়েছে, হ্যাঁ ভালোই বৃষ্টি হয়েছে একটু। তো যাই হোক, আজকে মাকে বললাম যে একটু খিচুড়ি টিচুড়ি করো, কালকের দিনটা একেবারেই নিরামিষই গেল বলতে গেলে। হ্যাঁ, তো একটু খিচুড়ি করলে, খিচুড়ি ডিম ভাজা, নাহলে ইলিশ মাছ যদি পাই, দেখি একটা ইলিশ মাছ নিয়ে আসবো। খিচুড়ি আর ইলিশ মাছ। তবে কালকে আবার শনিবার, তো এটা হচ্ছে চাপ। মাছ মাংস যাই আনে না কেন, আজকে অল্প করে আনতে হবে, কালকে যদি থেকে যায় সেটা মুশকিল হয়ে যাবে। তো সেই জন্য অল্প করে আনতে হচ্ছে। তো কালকে নিরামিষ, শনিবার। না না, দুপুরের জন্য শুধু। রাত্রে আর একটা কিছু রুটি ফুটি একটা কিছু করে নিতে হবে। না, খিচুড়ি থাকলে একটুখানি চামচ দিয়ে একটু, রাত্রে এমন কিছু খেতেও ইচ্ছা করে না, তুমি বলতে পারো না। আমি এখন ডায়েট করছি, তো ডায়েট করছি, বুঝতেই পারছো, একদম রোগা পাতলা হয়ে যাচ্ছি। এখন খাবারের কন্ট্রোল এসে গেছে, খাওয়া দাওয়া একটু কমিয়ে দিয়েছি। আমার এক দিদি বলছে, ভাই তুই ইয়ে করছিস, এক্সারসাইজ করছিস, আবার চিকেন মাটন তারপরে অয়েলি ফুড খেয়ে নিচ্ছিস, তো বেশ ভালোই, ঠিক আছে। যেটুকু কমাচ্ছিস সেটুকু আবার বাড়িয়ে দিচ্ছিস। আমি দিদিকে বললাম যে শোনো, বাঙালি হয়েছে, পেটুক টাইপ তো থাকবেই একটা নিজের মধ্যে, তো এক্সারসাইজ করে কমিয়ে রাখবো, আবার খাবো, তাহলে কি হবে, একদম ইয়েটা লেভেল থাকবে, বাড়বে না। যেটা আছে, আমি একেবারে যে মোটা সোটা ভুড়িওয়ালা সেরকম তো নয়, যেটুকু আছে ঠিক আছে। তো ইদানি আমি আমি নিজেকে খেয়াল করছি, তোমরা একটু বলো তো প্লিজ। আমি কিছুদিন যাবত আমার মনে হচ্ছে যেন আমি একটু এমন রোগা টোগা হয়ে গেছি, যাতে একটু চিপসে চিপসে যাচ্ছি, এরকম মনে হচ্ছে আমার কাছে। তো তোমাদের কি তাই মনে হচ্ছে আমাকে দেখে? এই এক্সারসাইজ করার পর থেকে আমার এরকম মনে হচ্ছে। কিন্তু কি করতে, ও কাপড়, আচ্ছা 1 বছর হয়ে গেল, সেই কাপড়ের পাল্টে দেবে মনে হয়। এই জন্য আমি বলি, নতুন শাড়ি জামা কাপড় এগুলো হলে মানে কিনলে সাথে সাথে ইউজ করা উচিত। গেল বছর পুজোয় একটা শাড়ি কিনে দিয়েছি,
গেল বছর পুজোয় তো শাড়ি কিনে দিয়েছি, সেই শাড়িটা এখনো পর্যন্ত ভাঙেনি। এই দুদিন আগে সেই শাড়িটা খুলে দেখছে ভেতরে রিজেকশন। তো সেই শাড়ি এখন চেঞ্জ করে দেয়, আমার পরিচিত লোকটা, আমার পরিচিত দোকানদার, তবুও সে কি চেঞ্জ করে দেবে বলো, 1 বছর আগেকার। তো বর্ষাটা আজকে একটু কমেছে, এই দেখো সকালবেলা একটু বৃষ্টি হলো, হয়ে এবার থেমেছে। দেখা যাক আবার বেলা হলে আবার হয় কি, কারণ এখনও তো রোদ্দুর ওঠেনি, বলা যাচ্ছে না, হতেও পারে আবার। কি হয়েছে মা? দেখো রাস্তার অবস্থা, আমাদের পুকুর ভরে গেছে। তো এইদিকেও সেই একই অবস্থা, ওই মাথার দিক দিয়ে ভালো, ওই পর্যন্তই খারাপ। ওই যে লাস্ট পুকুর দেখতে পাচ্ছ, ওর পর থেকে ভালো। তো বর্ষার ফিলটা কিন্তু আজকে আমরা নেব। এই দেখো বাইরে মেঘ তো রয়েছে, বৃষ্টি এখনো একটু থমকে আছে। তো মুগ ডাল এখানে ভাজা হচ্ছে, তার মানে হবে খিচুড়ি। কালকে তো হয়নি, তো আজকে আর একদম মিস করব না। যদি কালকে আগামী দিন আর বৃষ্টি না হয়, তাহলে তো আমাদের খিচুড়ি খাওয়াটাই ভঙ্গ হয়ে যাবে, তাই না বলো? এটা এখনও থমথমে হয়ে আছে, কোনো একটু রোদ্দুরের কোনো প্রভাব নেই, আর মেঘ মেঘ করে রয়েছে। বৃষ্টি এখনো হচ্ছে না, সকালে হয়েছে। তো এটা তো হচ্ছে দুপুরবেলার জন্য, আমাদের লাঞ্চে হয়। আর এখন আমাদের জন্য হচ্ছে এই ঘটিতে ব্রেকফাস্ট, সেটা হচ্ছে গিয়ে ছাতুর শরবত। তো এটা আমরা খুব ভালো খাই, ফেমাস আমাদের কাছে। তো পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, বিট নুন দিয়ে, লেবু দিয়ে, লেবু দিয়ে, এসব দিয়ে, তোমরা জানো এই মানে রেসিপিটা, এই ছাতুর শরবতের রেসিপিটা দুর্দান্ত, একদম সুপার। বর্ষার দিনে পুরো ব্লগে শুধু রান্না খাওয়া এসবই থাকবে, ঠিক আছে? এখন এটা খাচ্ছি, ছাতু খাচ্ছি, দুপুরে খিচুড়ি খাবো, আলু ডিম কষা হবে আবার সঙ্গে। বুঝতে পারছো তো কেমন হবে তাহলে? তো যাই হোক, আর রাত্রে কি হবে সেটা কিন্তু এখন বলতে পারছি না, ঠিক আছে? রাত্রিরে অনেক কিছু হতে পারে না, ছাতু শরবত। মা আমার ছাতু শরবতে একটু ছাতু কম দেওয়ার চেষ্টা করে। শরবত মানে পাতলা নয়, শরবত মানে ঘন হয়। এই শরবত সেই শরবত নয়, তাই তো যাদু অঙ্গে তাই যাবে সঙ্গে, জানো না? যে খাচ্ছি না এটাই আমাদের সাথে যাবে, তাছাড়া সব করে থাকবে। এই সম্পত্তি, গাড়ি বাড়ি, টাকা পয়সা, সব সোনা গয়না। না না না, খেলে যে সবই পড়ে যাবে তা না তো, শরীরের সাথে তো থাকে, কিছু মন শান্তি হয়, খেলে মনটাও তো শান্তি হয়। তো সেই জন্য কিছু মানুষ আছে খালি ওরে খাওয়া খায়, তবে সেটাও ঠিক না, শরীরেরও খেয়াল রাখতে হবে, যাতে তাড়াতাড়ি চলে যাই সেরকম ব্যবস্থা করলে তো হবে না। ছাতুর শরবত, ইয়া। তো এই যে পটল ভাজা হবে নাকি আমার সাথে? আরে ইয়ে মাছ ইয়ে কেটে তো মনে হচ্ছে মাংসের আলু। তো যাই হোক, ডিম কষা হবে, সেই জন্য মাংসের মতন আলু কেটেছে মা। আর এই যে ডিম ছুলে নিচ্ছে এখানে, আর ওখানে হচ্ছে পটল ভাজা, মুগ ডালের খিচুড়ি, পটল ভাজা আর ডিম কষা, বাস। কে এসেছে? এটা কে এসেছে? হ্যাঁ, তুমি ওপরে যাবে না কিন্তু, ঠিক আছে? না ওপরে যাবে না কিন্তু, না 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 না, দেখো ওপরে যাবে না, যাবে না তুমি, না না কেউ নেই। শোনো আমার কথা, সত্যি বলছি নেই, তুমি চলে আসো, নিচে আসো। না না নেই। তাহলে কোনটা? এটা খিচুড়ি আমাকে টেস্ট করতে দিয়েছে, জানো ঠাম্মি? দেখো তো কেমন হয়েছে, ভালো হলে বলবা, হ্যাঁ, খারাপ হলেও বলতে হবে। ভালো হয়েছে? ঠাম্মির হাতের রান্না, ঠাম্মির হাতের রান্না ভালো। তাহলে খাও একটু।
ওর নিজেরটা খাবে না। মুরে বাবা বাবা মুখ দিয়ে জানে এই তোর মুখেটা যে আমি খাই সেবেলা কি শুরু হয়ে গেল বললাম না এক্ষুনি শুরু হয়ে যাবে, শুরু হয়ে গেছে। তো চলুক, ভালোই ভালোই লাগছে বেশ। ঘরে বসে খাও দাও আর বৃষ্টি দেখো। এতদিন গরমে কষ্ট করেছে মানুষ, মানে কষ্ট করে আসা যাওয়া করেছে, মানুষের কাজ বাজ করেছে এই গরমের মধ্যে, এখন বৃষ্টিতে কষ্ট, ঠান্ডা হবে কিন্তু ভিজে যাবে। এটা তো দেখো আমাদের শরীরে কষ্ট হয় বলে আমরা এরকমভাবে বলি, কিন্তু অ্যাকচুয়ালি বৃষ্টি এইভাবে হতে থাকলে না প্রচুর মানুষের ক্ষতি। যেমন যারা চাকরি বাকরি করে তাদের আসা যাওয়ার কষ্ট, তারপরে ব্যবসা বাণিজ্য যারা করে তাদের অনেক ব্যবসাদাররা যাওয়া আসা করতে পারছে না, মালপত্র নিয়ে যেতে পারছে না। তো এরকম সমস্যা অনেক আছে, ক্ষতি তো হয়। গরমেও ক্ষতি হয়েছে, শীতেও ক্ষতি হয়, বর্ষায়ও ক্ষতি হয়। তার মধ্যে দিয়েই যতটা আর কি সম্ভব ম্যানেজ করতে হবে। প্রকৃতির সাথে তো আমরা লড়তে পারবো না। না, সবচেয়ে বড় ক্ষতি হয়ে যাবে চাষবাসের। সবজির দাম আগুন ছোঁয়া হয়ে যাবে, কারণ সবজি সব তো নষ্ট হয়ে যাবে, জলে পচে যাবে, গাছপালা সব সবজি নষ্ট হয়ে যাবে না, তো সেই কারণে দামটাও বাড়বে। দাদার সাথে এই যে খিচুড়ি নিয়ে বসে পড়েছে, ডিম আর খিচুড়ি। আমার ডিম আমাকে দেবা কিন্তু, ডিম দেখো দুপুরবেলায় আবার যখন খাবা তখন আমার ডিমটা ভাগ বসাবা, তা হবে না কিন্তু। এই তুই আমার এটোটা খাবি না, দাদার এটোটা খাচ্ছিস। হ্যাঁ এই দাদার এটোটা খাচ্ছ কেন তুমি এখন? হ্যাঁ তুমি আমারটা খাবা না, ঠাম্মিরটা খাবা না, দাদারটা খাবা? তো সিঁড়িঘরের ওপরে উঠলাম, ওপর থেকে একটু বাইরের দৃশ্যটা দেখবার জন্য। চারিদিকে কি অবস্থা তোমাদেরকেও একটু দেখাই। এই দুদিন বৃষ্টিতে ওই দেখো সারা মাঠে শুধু জল আর জল। ওই যে দূরে দেখতে পাচ্ছ একদম পুরো মাঠ ভর্তি জল। আসলে ওই যে জলটা দেখতে পাচ্ছ না একদম ওই লাস্টের দিকে, ওটা হচ্ছে কি একটু নিচু টাইপের জমি। আর এই যে এই যে লাগানো রয়েছে ধানটা, এটা হচ্ছে আমাদের জমি। তো অনেক জমিতেই ধান লাগানো রয়েছে, ফুল লাগানো হয়েছে, কাঁকরোল আছে, পাট আছে, অনেক রকমই আছে। তো ওপর থেকে কেমন মনে হচ্ছে? মনে হচ্ছে না যে সুন্দরবনের জঙ্গলে ওপর থেকে ছবি তুলছি হেলিকপ্টার থেকে? সেরকমই মনে হচ্ছে, তাই না? তো এইরকম লাগছে পুরো চারিদিকটা। মাঝে মধ্যে ধরো আমার যখন ভিডিও পাবলিশ করতে দেরি হয়ে যায় না, মানে এডিটিংয়ে দেরি হয়, সেই জন্যই পাবলিশ করতেও দেরি হয়ে যায়। তো এডিটিংয়ে যখন দেরি হয়ে যায় তখন আমি কি করি, নিরিবিলি একটা জায়গায় চলে যাই। তখন বেশিরভাগ সময় এই যে ইট দেখতে পাচ্ছ না, এটার উপর বসে বসে কাজ করি। তো তাহলে কি হয়, কনসেন্ট্রেট পুরো ওই কাজের উপরে থাকে আর কাজটা তাড়াতাড়ি হয়। আর নিচে থাকলে কৃষাণু একটু বাবা বাবা করতে করতে দৌড়ে আসে, গায়ে ওঠে, এই আদর করে, এই করতে করতে না আরও দেরি হয়ে যায়। তো সেই জন্য আমি ওই করি মাঝে মধ্যে, নিরিবিলি গিয়ে তারপরে ওই কাজটা করি। তো বেশ ভালো লাগে। তো রোদ্দুর উঠলে অবশ্যই নয়। হ্যাঁ, তো আজকেও একটু দেরি হয়ে গেছিলো, 12টার পরেই ভিডিওটা পাবলিশ করলাম। তো এখানে বসেই পাবলিশটা করলাম, তাই ভাবলাম চলো তোমাদেরকে একটু শ্যুট করে দেখাই ওপর থেকে বাইরের পরিস্থিতিটা। তো মায়ের এই তিলের প্রসেসিং চলছে এখনো পর্যন্ত। এই তিলটা শুকিয়েছে, এরপর এই ঘষে ঘষে উপরের খোসাটা ফেলবে, সাদা বেরিয়ে যাবে, তারপরে এই দিয়ে শুরু হবে ভাজাভাজি, তারপরে লাড্ডু বানানো। এটা কি হচ্ছে? এই যে নেমে একটু ঠেলতে পারছো না? ঠাম্মি পারে একা একা? হ্যাঁ তুমি মদা খাচ্ছ? মদা ঠেলো ঠেলো, আর একটু পিছন দিন, ঠেলো 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 ঠেলো, জোরে জোরে। তো এখন এটাকে তুলে কি হবে? ঘষাঘষি করতে হবে। কিষাণু মিতরর এখন নাকি টিভি দেখতে হবে। চলো তাহলে টিভি চালাই। তো তিল ডলে ডলে যে ওই যে কিছু কিছু ওই সাদা সাদা দেখা যাচ্ছে, ওই সাদা সাদাগুলো এরকমভাবে বের করতে হবে, আর উপরের খোসাটাকে ফেলে দিতে হবে ঝেড়ে। তো এই খাটনি আছে, অত সহজ নয়। আর তিল ভাজার জন্য আবার দিনক্ষণ আছে,
সব দিন ভাজা যায় না, তাই না? তো তিল ভাজার আজকে আজকে তিল ভাজা যাবে, কালকে আবার ভাজা যাবে না, তো মানে জন্মবার সেই সব দিনগুলো সব দেখে মেনে চুনে তারপরে করতে হয়। তো আজকেই পরিষ্কার করে আজকেই ভাজতে হবে। তো আমরা স্নান করে চলে এসেছি, এখন খাওয়া দাওয়া হবে। খিচুড়িটা দেখেছো তো, উফ যা হয়েছে না, ঝাকাস। তো আতপ চালের খিচুড়ি হলে মনে হয় যেন পুজো পুজো একটা ব্যাপার। তো পুজো কিন্তু আতপ চালের খিচুড়িটা দারুণ লাগে। তো কিষানুর খাওয়া হয়ে গেছে, এদিকে বাবুরও খাওয়া হয়ে গেছে, তাই না? স্কুল থেকে এসেই ওনারা দুজনে খেয়ে নিয়েছে। তো আমি আর মাই আছি, তবে দেখি কিষানু যদি আমাদের সাথে একটু খায়। চলো একটু বেশি বেশি করে নিও, স্যার আবার কখন কি মত হয়। চলো বাবা, খাওয়া হয়ে গেছে, আর একটু খাও নাকি? খাও, একটু খাও। আরে খাও খাও, আর একটু খাও। দেখো তো এই হচ্ছে তিল মা ভেজে রেখেছে নতুন, এই যে আজকে যেগুলো ইয়ে করে তোমার হলো যে কত সুন্দর করে ই করে না। হ্যাঁ, এরকম না হলে তিল ভালো মানে নাড়ু ভালো লাগে। হ্যাঁ, তো এইরকম হবে আমার ওই যে ওরকম হবে জানিস, যে আমি বুঝলাম। তো কাকিকে মা হায়ার করে নিয়ে এসছে এই নাড়ু বানানোর জন্য। হ্যাঁ, মা মানে একা একা বানানো খুব মুশকিল। তো কাকি আর মা দুজনে মিলে বানাবে নাড়ুগুলো। বুঝতে পারিনি, সকালে যখন ব্যায়াম করে মানে উঠলাম না, তখন হালকা একটু ব্যথা করছিল, আস্তে আস্তে ব্যথাটা বেড়েছে। দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, ঘুমের থেকে উঠে আরো ব্যথা হয়ে গেছে। এখন তো এর বেশি যাচ্ছেই না, এদিকে ঘুরতে গেলে এরকম করে ঘুরতে হচ্ছে, খুব মুশকিল হয়ে গেল। এই যে গুড় দিয়ে, শুধু গুড় দিয়ে করো না চিনি? গুড় দিয়ে করো, শুধু গুড় দিয়ে। তো গুড় দিয়ে করতে গেলে তার আবার একটা আঁশের একটা ব্যাপার, কি একটা সময় আছে, সেই সময় পর্যন্ত জাল দিলে তখন মানে নাড়ুটা তারপরে নাড়ুটা তখন হবে। নইলে কিন্তু উল্টো যখন তখন গরম করে দিয়ে দিলাম, তাতে কিন্তু নাড়ু হয় না। অনেক যারা একটু ডলতে পারে। তো এখানে বসে নাড়ুগুলো বানানো হবে, সেই কারণে তো এটার উপরে রেখে এটা কিছু দাও, ওই কড়াইটা, গরম কড়াইটা যাতে করে রাখতে হবে সেজন্য। তো এখানে বসে বানানো হবে, এখানে জায়গাটা অনেকটা আছে, তো সেই এখানে বসলে ভালো হবে, সবাই তিনজনে মিলে বানাতে। মানে একা একা বানাতে গেলে না মুশকিল হবে না, বানিয়ে পারা যাবে না। তোমার ওই যে এলাচের গুড়ি গুড়ি করে দেওয়া যায়। হ্যাঁ, এলাচ দিলে তো ভালো হতো, সুন্দর লাগে। এলাচ আছে তো দেবা? হ্যাঁ, দিলেই হয়। বাবা এলাচ খাওয়া যায়, শুধু এই ভিতরে তিলে না তো গুড় বেশি লাগে। এবার এবার ঠিক আছে না? এবার ঠিক আছে। ঠান্ডা জল দিয়ে বেশি গরম চালা দিতে একটু ঠাকুর হয়ে তাই যে বানানো হয়ে গেছে। আসলে এত গরম লেগেছে বানাতে, মানে হাত পুড়ে যাচ্ছে, মানে লাল লাল লেগেছে আমার হাত। দেখো তোমার হাত, দেখো
হাত লাল হয়ে গেছে, মানে প্রচন্ড গরম হয়। আমার তার বেশি তো যাই হোক, এর নাড়ুগুলো বানানো হয়েছে, আর এটা সাইজ ঠিক হয়নি কারণ প্রচণ্ড গরম ছিল, 3 জনে মিলে বানিয়েছি তাই এতটা এই সম্ভব হয়েছে, নাহলে সঙ্গে সঙ্গে শক্ত হয়ে যাচ্ছে। ও দেখো বাবা আমি জল চ্যাপটা মতন হয়ে গেছে, এটা আর গোল করাই গেল না, ভেঙে যাচ্ছে, বাতাস হয়ে গেছে বাতাস হয়ে গেছে। এই কটা হলো, ওরা ভিতরে ওই জায়গা দিয়ে ওরা 3 জনে মিলে সমানে তালে বানিয়েছি, শ্বশুর জামাই কাঁচা তাই খুব তাড়াহুড়ো করে বানাতে হয়। ভালো খায় আর কি। আর ওই যে করে আমি ই করলি মিক্সার মধ্যে দিই আর অল্প অল্প করে দিই আর ঘুরলে দিয়ে তাহলে ওই আর করে বানা সাদা সাদা কাটা সাদা করে রেখে দিই। তার ওই করে দিবি তো, তুই ওই করা ভাইজা ওই করে বানাইব অল্প তো। তো আর একবার বানাবে বলছে, তো চলো বানাও আর কি। তো মা আর কাকি আবার কটা বানিয়ে নিয়ে আসলো, এগুলো আবার অন্য একটু অন্য টাইপের, লাল তিল এটা লাল তিল সাদা দিয়ে। তিল করছি, এটা লাল তিল। লাল তিল দিয়ে এবার, এটাও কি ওরকমই? হ্যাঁ তো কালো ইয়ে লাল তিলের হচ্ছে কি নাকি সেন্ট ভালো হয়, খেতে নাকি ভালো হয়, ওরা দেখা যাক, এটা কটা করে দেখি। বুঝি হয়েছে কি জানি কইলো এটা একটু গরমও কম মনে হচ্ছে না? কম গরম আছে হ্যাঁ। গুড় বেশি ছিল ওইটাই। ওইটা তো বিশাল গরম হ্যাঁ, লাগছে। গুড় বেশি হয়েছে এইটা গুড় কম আছে। গুড় বেশি দিল? হ্যাঁ গুড় বেশি এটাই বেশি হয়েছে। তো এই হচ্ছে সাদা তিলের, আর এটা হচ্ছে কালো তিলের, লাল তিলের। লাল তিলের লাল তিল। এগুলো দেখতে খুব একটা ভালো লাগে না, তবে খেতে খুব স্বাদ হয় এর থেকেও, তো সেই জন্য এটাও কটা বানিয়েছে, এটাও কটা বানালো। নাড়ু, তিলের নাড়ু তো বানানো খুবই টাফ, মা রিস্ক নিল একা একা, তো কাকিকে ডেকে নিয়ে এসছে, কাকি মা আমি 3 জনে মিলেই বানালাম। তো মা আবার এই যে সেদিনকে দুটো দুটো ইয়ে ব্লাউজ বানিয়ে নিয়ে আসলো, আবার ফ্যাশন শিখে গেছে, দেখো অবস্থা। এই যে জলপাইগুড়ির কাকু মাকে যে শাড়িটা দিয়েছিল সেই শাড়িটার আবার ব্লাউজ বানাতে দিচ্ছে আজকে। কোনটা? ও এটা বর্ষা টর্ষা একটু কমুক, বর্ষার মধ্যে কোথায় যাবো, যাওয়ার জায়গা আছে? সারাদিন তো ঘরের মধ্যে তুলে গেলে আবার বলে যাবে। তো যাই, আমাদের বটতলা বাজারে একজন আছেন একটা কাকিমা, তো উনি নিজেই বানান ইয়ে ব্লাউজ, তো ভালোই বানান বেশ, মায়ের অনেকগুলো ব্লাউজ বানানো হয়েছে আমার কাছ থেকে, আর মজুরি একটু কমই নেয় মনে হয়। কত কত দেন? সেদিন 500 টাকা নিল, 250 টাকা করে। লাইনিং দিয়ে 250 টাকা। লাইলিং দিয়ে 250 টাকা করে নেয়। তো অন্যান্য জায়গার থেকে একটু কমই আছে। তো তোমাদের মনে কয়েকগুলো কোশ্চেন রয়েছে, তো কোশ্চেনের অ্যান্সার গুলো আমার মনে হলো যে আজকে দেওয়া খুবই দরকার, তো সেই জন্য এখন ভিডিও ব্লগটা শেষ করব, তার আগে তোমাদের সঙ্গে ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করেই ফেলি। তো সেটা হচ্ছে গিয়ে একটা ওই ব্লগে একটা মেয়ের হাত দেখা গেছে, সেটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে। তো ব্যাপার হচ্ছে, হ্যাঁ আমাদের বাড়িতে একটা মেয়ে এসেছিল, সেটা হচ্ছে কি আমার এক রিলেটিভ, তো তাকে আমি দেখাইনি, তার অনেক রিজন আছে। তো সেটা হচ্ছে গিয়ে তার অ্যাকচুয়ালি বিয়ের দেখাশোনা চলছে, তো সেক্ষেত্রে আমাদের যা পজিশন, তাতে করে এই কন্ট্রোভার্সির মধ্যে এসে না প্রচুর বাজে বাজে কন্ট্রোভার্সি হচ্ছে। তো সেক্ষেত্রে মেয়েটার লাইফটা নষ্ট হয়ে যেতে পারে, ওর সম্বন্ধ খারাপ হয়ে যেতে পারে, সম্বন্ধ তৈরি হওয়া, সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। তো সেই কারণে এইসব চিন্তা ভাবনা করে ওকে দেখাইনি। কিছুটা দেখা গেছে, তাই নিয়ে একেবারে মানে ওয়াইটিতে যা অবস্থা হয়েছে, তো সে আর কিছু বলার নেই। তো যাই হোক, ওকে আমি এই কারণেই আনতে চাইনি। তো যাই হোক, এসে গেছে, যতটা তোমরা বুঝতে পেরেছো, এখন আমাকে বলতেই হবে। আর হ্যাঁ, আরেকটা সমস্যা, সেটা হচ্ছে গিয়ে আমি তোমাদেরকে কিছু ফুটেজ দেখাবো বলেছিলাম, ভয়েস দেবো বলেছিলাম, তো সেগুলো এখনো পর্যন্ত দিইনি। এটাতে আমাকে অনেকেই মিথ্যাবাদী মনে করছে, বা আমার ভালো ভালো ভিউয়ার্সরাও আমাকে ভুল বুঝছে, সেটাই স্বাভাবিক, কারণ কয়েকদিন ধরে আমি বলছি দেবো দেবো করে দিচ্ছি না। তো দেবো বলেও আমার
সত্যি কোথাও না কোথাও একটু চিন্তা হচ্ছে, খারাপ লাগছে যে আমার ছেলেটার ভবিষ্যতে কি এফেক্ট পড়তে পারে, এইসব নিয়ে চিন্তা ভাবনা করা। তাছাড়া এই যে যে ভয় টয় এসব কিচ্ছু নয়, কারণ কার জন্য ভয় করবো, কিসের ভয় করব? এই 1 বছর ধরে আমার উপরে মানে দয়া মায়া কি দেখানো হয়েছে? কিছুই করা হয়নি। 100% দিয়ে চেষ্টা করেছে আমাকে যাতে দাবিয়ে রাখা যায়, আমাকে যাতে লোকের চোখে খারাপ করা যায়। আমার ফ্যামিলিকে বাজে বলেছে, আমার মাকে নষ্ট বলেছে, আমার বাবাকে বাজে বলেছে, বাকি কাকে রেখেছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে তো ভয় পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। শুধুমাত্র আমার ছেলেটাকে আমার মানুষ করতে হবে, তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করছি। তো সেই জন্য এটুকু বাঁচিয়ে রেখেছি মান সম্মান, যাতে করে ওর ভবিষ্যতে কোনো এফেক্ট না পড়ে। এগুলো দিলে আমাকে ও কি করে নেবে? সব কিছু ভয়কে জয় করে নিয়েছে। এই থানা, পুলিশ, কোর্ট এসব এখন সত্যি বলছি কোনো ভয় লাগে না আমার। যখন তখন আমাকে থানায় ডাকলে আমি চলে যাই, যখন তখন কোর্টে ডাকলে আমি চলে যাই, একা একাই চলে যাই। আমার কাউকে দরকার পড়ে না। কিসের ভয় করবো? এত কিছু পেরিয়ে এসেছি, আর এখন কি করবে আমাকে? তো এটাই হচ্ছে ব্যাপার। তো প্রুফ আছে কি নেই সেটা তো আমি জানি, আর ঈশ্বরই জানে। তো চেষ্টা করছি নর্মালি কিছু শেয়ার করবার জন্য, যাতে করে তোমাদের অন্তত প্রুভ করাতে পারি যে আমার কাছে আছে কিছু, আর আমি দিতেও পারি। এখনো যা প্রুফ আমার কাছে আছে, ওই যে বললাম 1 মাস ধরে প্রত্যেক দিন দিতে থাকবো, তাও শেষ হবে। তো এত কিছু আছে। তো তবুও আমি নিজেকে মানে সংযত করে এই সব চিন্তা ভাবনা করে রেখেছি ছেলেটার ভবিষ্যতের জন্য। এটাই হচ্ছে আসল কারণ, তাছাড়া আর কিচ্ছু না। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি। আগামী দিন আবার সুন্দর আরো একটা ব্লগ নিয়ে আসবো। তো আজকের মতন চলো।